আমাদের দেশে নির্বাচন কমিশনার যদি নির্বাচনকালীন সময়ে নির্বাচন সঠিক করতে না পারে, যেটা 14 সালে হয়েছে, 18-তে হয়েছে, 24-এও হয়েছে কিছুটা, নো প্রবলেম, রিটায়ারমেন্টের পরে তাদের অপরাধটা কি হবে? যতদিন ইলেকশন কমিশনে তারা থাকবেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তাদেরকে আপনি ইমপিচ করতে পারবেন। যখন আপনি ইলেকশন কমিশনার থাকবেন না, তখন আপনি কিন্তু আর ইমপিচও করতে পারবেন না। একই কথা চিফ জাস্টিসের ক্ষেত্রে এবং জাস্টিসদের ক্ষেত্রে, ওনারা যদি কোনো ভুল রায় দিয়ে থাকে, এটার অপরাধে আসলে কোথায় বিধান আছে? আমি আমার খুব জুনিয়র হিসাবে আমি কোথাও কোনো আইনে কোথাও পাইনি এটার কোনো বিচার আছে। যেটাই গভর্নমেন্ট করতে পারত, যে জুডিশিয়ালিকে কিভাবে উইপনাইজ করে পলিটিক্যাল পারপাস সার্ভ করানো হয়েছে, এটার একটা কমিশন করতে পারতো। ফ্যাক্ট ফাইন্ডিং শ্বেতপত্র একটা হওয়া দরকার ছিল, কিভাবে জুডিশিয়ারি, লোয়ার জুডিশিয়ারি থেকে একেবারে চিফ জাস্টিস পর্যন্ত উইপনাইজ হয়েছে। ওই শ্বেতপত্রের রিপোর্টটা হতো একটা দলিল। এর বাইরে হত্যা মামলায় একজন চিফ জাস্টিসকে অ্যারেস্ট করছেন আর সকলে মিলে জাস্টিফিকেশন করছেন কেয়ারটেকার গভর্নমেন্টের রায় দেওয়ার জন্য, তাহলে রায় দেওয়ার জন্য হত্যা মামলায় অ্যারেস্ট করা হচ্ছে, এটা তো কোনো ভালো নজির হচ্ছে না। এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল হতে পারে না। এবং ডেফিনেটলি জুডিশিয়ারির অনেক ব্লেম আছে, কোনো সন্দেহ নাই। আবার এখন জুডিশিয়ারিকে বাঁচানোর দায়িত্বও তো স্যারদের। বিচারপতি খায়রুল হক সাহেব অবশ্যই অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, কোনো সন্দেহ নাই। খুব ভালো কনস্টিটিউশনাল লয়ার ছিলেন, কোনো সন্দেহ নাই। আমরা কোর্ট পাড়ায় তার আর্থিক অনিয়মের কোনো শুনিনি। কোর্টে আকাশে বাতাসে গলিতে কিন্তু কোন জাজ কেমন সব কিছুই বোঝা যায়। জাজদের হাড়ির খবর আমরা ওখানে গল্পে পেয়ে যাই। 21 নম্বর কোর্টে বসতেন, অ্যানেক্স 21 নম্বর কোর্টে, ওখানে আমিও গিয়েছিলাম অনেকবার, তখন আমি ইয়াং লয়ার। 2005-06 সালের দিকে বিএনপির শেষের দিকে উনি সিভিল জুরিসডিকশনে বসতেন। ওটা একটা পানিশমেন্ট জুরিসডিকশন বলা হয় আর কি। বিএনপির আমলে ওনাকে কর্নার করে রাখা হয়েছিল, যে জানি না কেন। 111-এ উনি খুব সাহসী ভূমিকা রেখেছিলেন, এবং 111-এ যে একটি সরকার যে 3 মাসের বেশি থাকতে পারে না, সুলতানা কামাল ভার্সেস স্টেট মামলার জাজমেন্ট ওনার দেয়া, আমি সেটা জুনিয়র লয়ার ছিলাম। দেন ডেফিনেটলি যখন আওয়ামী লীগ আসলো, ওনার উপর আলোকবর্তিকা আসা শুরু করলো, উনিও খুব সাহসী জাজ হয়ে গেলেন। এসব পলিটিক্যাল জাজমেন্টের বাইরেও তার অসংখ্য পিআইএল জাজমেন্ট আছে, অসংখ্য ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে। কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটা যখন আসলো, তখনও আমি ইনিয়ে বিনিয়ে বলেছিলাম, তখন আমি খুবই জুনিয়র পলিটিশিয়ান, যে এগুলো জুডিশিয়ারির বিষয় না, এগুলো জুডিশিয়ারি ইনভলভ হওয়া উচিত না, ইটস এ পলিটিক্যাল কোশ্চেন। পলিটিক্যাল পার্টি আন্দোলনের মাধ্যমে কেয়ারটেকার এনেছে, পলিটিক্যাল পার্টি আন্দোলনের মাধ্যমেই কেয়ারটেকার বাদ দিতে পারে, এটা জুডিশিয়ারিতে ইনভলভ হওয়ার ব্যাপার না। একটা বিষয় ওনার ছিল, যে এর মাধ্যমে চিফ জাস্টিস পদটা কলঙ্কিত করা হয়, হুইচ ইজ ট্রু। কারণ জে আর মুদাসির হোসেন, এর আগে আমাদের 2 বছর বয়স বাড়ানো হয়েছিল জে আর মুদাসির হোসেনকে, যাতে কে এম হাসান সাহেবকে, সরি, যাতে কে এম হাসান সাহেব হতে পারে, এই জন্য তার আগের বিচারপতির 2 বছর বয়স বাড়ানো হয়েছিল। তো ওখানে কিন্তু একটা লেজিটিমেট পয়েন্ট ছিল যে বিচার বিভাগ কিছুটা ইনভলভ হয়ে যাচ্ছে, এবং এরপরে আওয়ামী লীগও বিচারপতি নিয়োগ দিত, কে চিফ জাস্টিস হবে ইলেকশনের সময়, এটা মাথায় রেখে চিফ জাস্টিস নিয়োগ দেওয়া হতো। অবশ্যই 7 জন অ্যামিকাস কিউরি এটা বিপক্ষে ছিল, আবার অনেক অ্যামিকাস কিউরি ক্যাটাগরিক্যালি বলেছে এটা নেসেসারি এভিল। অসংখ্য জার্নালিস্ট সেই সময় লিখেছে কেয়ারটেকার ব্যবস্থা মিসট্রাস্টের ফসল। তবে আমি স্যারের সাথে সম্পূর্ণ একমত, কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ দেওয়াটাই এই 14 সালের ইলেকশন থেকে শুরু করে অনায়ার্স ঘটনার জন্য বহু অংশে দায়ী। জিনিসটা পলিটিক্যাল। আগরতলা ষড়যন্ত্র মামলায় যে বিচারপতি ছিল, তারা তো বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে পারেনি, দেশের মানুষ ব্যাপক আন্দোলন করেছে। সেই সময় সকল দল আন্দোলন করতে পারলে এইসব রায়টাই কিছুই কার্যকর হতো না। পলিটিক্যালি জিনিসটা একরকম হয়েছে, সেই জন্য জুডিশিয়ারিও আরেকভাবে বিহেভ করেছে। আর উনি রায় দেওয়ার আগেই তো সংসদ অ্যামেন্ডমেন্ট করে ফেলেছে। পরের রায়টা এটা জাস্টিফাইড না, উনি ওই অ্যামেন্ডমেন্টটাকে অ্যাকসেপ্ট করা ছাড়া প্র্যাকটিক্যালি আসলে কিছু করার ছিল না, কিছুটা আর কি প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্স করেন যে প্র্যাকটিক্যালি কিছু করার ছিল না। উনি অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে তো আর তার কিছু করার নাই, ওনার উপরে তো খরব নেমে এসেছে যে আপনাকে এরকম জাজমেন্ট দিতে হবে। হ্যাঁ, এটা হতে পারে ইনার। আর 15 অ্যামেন্ডমেন্ট তো ওনার সামনে ছিল না, মানে যদি 15 অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হতো তখন জিনিসটা আসতো যে কেন রায় থেকে ডিপার্চার। আর রায়ের ভিত্তিতে কিন্তু 15 অ্যামেন্ডমেন্ট হয়নি। 15 অ্যামেন্ডমেন্টে অসংখ্য জিনিস আছে। হ্যাঁ, রায়টা কি করেছে, আওয়ামী লীগকে একটা পলিটিক্যাল স্ট্যান্ড দিয়েছে যে সুপ্রিম কোর্ট কেয়ারটেকার বাতিল করেছে, আমরা কি করব। কিন্তু 15 অ্যামেন্ডমেন্টের মধ্যে যুদ্ধাপরাধীর বিচার আছে, রাষ্ট্রধর্মের বিষয়টা আছে, কনস্টিটিউশনাল টর্ট 7 ক আছে, সংবিধান অ্যামেন্ডমেন্ট বাতিল করে দিয়েছে সেটা আছে।